আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি মিস। জি মিস। আচ্ছা, ঠিক আছে। সো আমরা প্রিভিয়াস অনেকগুলো ক্লাস অলরেডি করে ফেলেছি প্রথম অধ্যায়ের উপরে। প্রথম অধ্যায়ের আর অল্প কয়েকটা টপিকই বলতে গেলে বাকি আছে। অলমোস্ট সব অনেক কিছুই কভার করে ফেলছি। আর একটা দুইটা ক্লাস হয়তো বা আমি নিব আজকের একটা সহ। তো তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর আমাদের যে পরীক্ষাগুলোর কথা আমরা ক্লাস শেষে আলোচনা করব পরীক্ষার ব্যাপারে। তো ওখানে আমরা কি সিলেবাস থাকবে সেটাও আমরা বলে দিব। ওকে, তো আমরা প্রিভিয়াস ক্লাসটাতেই কি কি দেখেছিলাম? প্রিভিয়াস ক্লাসটাতে আমরা বায়োমেট্রিক্স দেখেছিলাম, আমরা বায়োমেট্রিক্সের প্রকারভেদ দেখেছিলাম, আমরা বায়ো ইনফরমেটিক্স দেখেছিলাম। এই দুইটা টপিক আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমাদের ক্লাস নং 8। তো আজকের ক্লাসে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ন্যানো টেকনোলজি। এই দুটো টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, কাকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং? জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আমরা যখন কোনো কিছু মানে গঠনটাকে যখন আমরা চেঞ্জ করব। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অনেক উদাহরণ দেই, সেটা হচ্ছে আমরা টোবাকো গাছ, মানে তামাক যেটা, হ্যাঁ তামাক গাছ চিনি তো, তাই না? তামাক গাছের নাম শুনেছি অথবা আমরা জানি যে তামাক গাছ আছে। তো তামাক গাছের সাথে আমরা যদি ওই যে জোনাকি পোকা যেটা ফায়ারফ্লাইস যেটা বলা হয়, তো এই দুইটাকে যদি আমি কম্বাইন করি, হ্যাঁ, তামাক গাছের যে বীজ যেটা বলে সেটার সাথে যদি আমি জোনাকি পোকার আর গঠানোকে যদি আমি একসাথে কম্বাইন করি, তখন যে গাছটা অ্যাকচুয়ালি আমাদের তৈরি করা হবে সেটাই দেখা যাবে রাতের বেলা জোনাকি পোকার মতো সেই তামাক গাছও আমার লাইটটা জ্বলতেছে। তো এই কথাটা বলার মানেটা হচ্ছে এইটাই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো জীব থেকে যদি কোনো নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ, হ্যাঁ জিন বহনকারী ডিএনএ মানে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, আমাদের যে এক একজনের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য বহনকারী ডিএনএ, সেই ডিএনএ কে যদি আমরা পৃথক করি, ভেঙে ফেলি, আমাদের শরীরের যে বৈশিষ্ট্য শরীরের সেই বৈশিষ্ট্যকে যদি ভেঙে ফেলি, লাইক ধরেন আমি যদি আরো ভালো করে উদাহরণ দিয়ে বুঝাই, যেমন কেউ অনেক লম্বা হয়, কেউ আবার শর্ট হয়, কেউ আবার মিডিয়াম হয়, কেউ মোটা হয়, কেউ চিকন হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একজনের বৈশিষ্ট্য। কারো চুল সাদা হয়, কারো চুল ব্রাউনিশ কালার হয়, আবার কারো চুল কালো কালার হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা আমাদের জিন বহনকারী বৈশিষ্ট্য। তো এইরকম জিন বহনকারী বৈশিষ্ট্য যদি এক জীবের ভেতরে অন্য একটা জীবের বৈশিষ্ট্য যদি আমরা প্রয়োগ করি, স্থানান্তর করি, সেই স্থানান্তর করার কৌশলটাকে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা জিন তত্ত্ব। আমরা কি বুঝতে পারছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা? একটু আমাকে বলেন তো, না বুঝতে পারলে আমি আবার রিপিট করব। মিস আবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আমাদের হচ্ছে জিন বহনকারী ডিএনএ, মানে হচ্ছে বৈশিষ্ট্য বহনকারী। আমরা বৈশিষ্ট্য হিসেবে কি কি বললাম, যে কারো চুল কালো হয়, কারো চুল ব্রাউনিশ কালার হয়, কেউ লম্বা হয়, কেউ খাটো হয়, কেউ আবার মিডিয়াম হয়, এরকম কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা জীবের ভিতরে বৈশিষ্ট্য আছে, আমাদের উদ্ভিদের ভিতরে বৈশিষ্ট্য আছে, আম গাছের একটা বৈশিষ্ট্য আছে, টমেটো গাছের বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের জন্য টমেটোর লাল দেখায় বা আম গাছের শেপটা ওরকম হয়। হ্যাঁ, এই সব কিছুই এক একটা বৈশিষ্ট্য, যে সেই বৈশিষ্ট্য বহনকারী এক একটা জিন থাকে। হ্যাঁ, ওই জিনটাকে যদি আমরা অন্য কোনো বস্তুর ভিতরে বা জীবের ভিতরে স্থানান্তর করি, আর সেই স্থানান্তরের ফলে আমরা নতুন যে জীবের তৈরি করব, নতুন যে জীবকে তৈরি করব, সেই কৌশলটাকে আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেমন ধরেন আমি যদি উদাহরণ দেই যে আমার কলা, হ্যাঁ কলা আর আনার, আনার তো চিনি না, বেদানা,
তাহলে কলার ভিতরে কলার যে জিনটা থাকবে, যে বৈশিষ্ট্যটা থাকবে, সেটার ভিতরে যদি আমি আনারের বীজটাকে দেই, হ্যাঁ, বীজটাকে দিয়ে তখন যদি সেটাকে যদি আমি রোপণ করি, সেই রোপণ করা কলাটা যখন আমরা কলার ছিলকাটা ছিলবো, সেই ভিতরে কিন্তু কলাটা না থেকে আনারের কোষগুলোই থাকবে। হ্যাঁ, বুঝতে পারতেছেন? তখন সেটা হয়ে যাবে এক ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যে কলার ছোলকাটা ছিলার পর আমি কলা পাচ্ছি না, কলার ছোলকাটা ছিলার পর আমরা আনার পাচ্ছি। এই যে দুইটা পুরনো পুরনো জিনিসকে যখন আমি একসাথে কম্বাইন করে নতুন আরেকটা জিনিস তৈরি করতে পারতেছি, তখন সেটা হয়ে যাবে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? জি মিস। হ্যাঁ, এখন আমাকে বলেন, ওই যে ফায়ারফ্লাইস তো দেখছি, জোনাকি পোকা। জি মিস। হ্যাঁ, ওইটা হচ্ছে যে রাতের বেলা অনেক জল জল করে না, লাইট জ্বলে। তো ওই যে জোনাকি পোকাটা আছে, সেটার যে একটা লাইট জ্বলে, যে সেটাও তো একটা ওর বৈশিষ্ট্য, তাই না? তো জি মিস। ওই বৈশিষ্ট্যটাকে আমাদের যে তামাক গাছ আছে, হ্যাঁ, সেই তামাক গাছে ওই বৈশিষ্ট্যটা প্রয়োগ করা হয়। প্রয়োগ করার পর যে গাছটা উৎপন্ন হবে, সেই গাছটা না ওই জোনাকি পোকার মতো রাতের বেলা লাইট জ্বলে ওই গাছটাতে। হ্যাঁ, তো যখন তো ওইটাও কিন্তু এক ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরই একটা উদাহরণ। এগুলো আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে আমরা মাঝে মাঝে যেগুলো হাইফাই রেস্টুরেন্ট বলে, সেই রেস্টুরেন্টেও আমরা এরকম লাইট জ্বলা তামাক গাছ আর কি দেখি। তো ওই যে লাইট জ্বলে যে তামাক গাছে, সেটাও হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা উদাহরণ, যে জোনাকি পোকার যে লাইট জ্বলার বিষয়টা, সেই বৈশিষ্ট্যটাকে যখন তারা তামাক গাছের ভিতরে প্রয়োগ করে, তখন সেই তামাক গাছটাও রাতের বেলা জল জল করে। হ্যাঁ, ওইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অনেক বড় একটা উদাহরণ। তারপর হচ্ছে আমরা যদি আরো উদাহরণ নিয়ে কথা বলি, যেমন ধরেন ভাত, আমরা তো সবাই ভাত খাই, রাইট? চাল থেকে চাল রান্না করলে আমরা ভাত খাচ্ছি। তো দেখা গেছে অনেক আগে যে কিছু বাচ্চা যখন ভাত খায়, তখন ওদের গ্রোথটা না ভালো করে হয় না। দেখা যায় বাচ্চারা একটু অল্প বড় হচ্ছে, বা সম্পূর্ণ ভিটামিন পাচ্ছে না, অনেক কিছু খায় না ওরা। হ্যাঁ, বাচ্চারা তো অনেক খাবার দাবারে এর প্রতি ওদের অনেক অনীহা থাকে। তো দেখা যায় ওরা খায় না দেখে ওদের গ্রোথ ভালো হয় না, ওরা রাতের বেলা চোখে দেখতে অনেক সমস্যা হয়। তখন সায়েন্টিস্টরা করলো কি, বিজ্ঞানীরা করলো কি, ওই যে ধানটায়, সেই ধানের ভিতরে কি এমন দেওয়া যায় যাতে বাচ্চারা বড় হতে পারে ভালো করে, আর রাতের বেলা চোখেও দেখতে পারে। তো রাতের বেলা চোখে দেখতে হলে আমাদের অবশ্যই ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে, তাই না? তো ভিটামিন এ আছে, ধরেন মিষ্টি কুমড়ায় ভিটামিন এ আছে। তখন বিজ্ঞানীরা কি করলো, যে ওই যে ধানটায়, সেই ধানে তারা করলো কি, মিষ্টি কুমড়ার বৈশিষ্ট্যটাকে প্রয়োগ করছে। প্রয়োগ করার পর এরপর যে ধানটা তৈরি হয়েছে, সেই ধানের চাল দিয়ে যখন বাচ্চারা ভাত খাওয়া শুরু করলো, তখন দেখা গেল বাচ্চাদের আর এই প্রবলেমগুলো হচ্ছে না। আমার উদাহরণগুলো কি বুঝতে পারতেছি? জি মিস। তো ওই যে প্রবলেমগুলো যে হচ্ছে না, যে ভিটামিন এ জাতীয় বৈশিষ্ট্য আছে যে সকল উদ্ভিদের ভিতরে, সেই বৈশিষ্ট্যগুলো যখন ধানের ভিতরে প্রয়োগ করা হয়েছে, ধানের ভিতরে প্রয়োগ করার পর যে নতুন এক ধরনের ধান তৈরি করা হয়েছিল, আর সেই ধানের চাল খেয়ে যখন দেখলো যে বাচ্চারা আর কোনো প্রবলেমে পড়তেছে না, তখন সেইটাও হয়ে যাবে এক ধরনের আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা অনেক উদাহরণে আমি দিলাম। তো আশা করি বুঝতে পারছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে সংজ্ঞাটাও দেওয়া আছে, আমরা যদি সংজ্ঞাটা পড়ি, যে কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী, কথা শোনা যায় তো আমার? জি মিস। না ম্যাম, কথা আটকে আছে। কথা আপনার কথা আটকে যাচ্ছে না? আচ্ছা, জি এখন মিস। শুনেন কিনা বলেন, যে আমরা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা যদি আবার একটু পড়ি, যে কোন জীব থেকে
একে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ। নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ মানে হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, হ্যাঁ, এমন একটা জিন বা ক্রোমোজোম। আমরা 9-10-এ যারা আমরা সায়েন্সে পড়াশোনা করছি তারা তো জানি জিন অ্যাকচুয়ালি কি, ক্রোমোজোম কি। আর আমরা যারা কমার্সে পড়াশোনা করেছি, যারা আর্টসে পড়াশোনা করেছি, তাদেরও আমাদের কিন্তু একটা সাধারণ বিজ্ঞান ছিল যেখানে ক্রোমোজোম সম্পর্কে আমরা পড়ে এসেছি। ক্রোমোজোমটা ছিল হচ্ছে যে মানুষের বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম গুলো, যেমন মানুষের ভিতরে 23 জোড়া ক্রোমোজোম আছে, তাই না? তো ওইরকম ক্রোমোজোম মানে হচ্ছে জিন। সেই জিন বহনকারী ডিএনএ যখন পৃথক করে ভিন্ন আরেকটা জীবে যখন স্থানান্তর করা হবে, সেই কৌশলটাকে আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন তত্ত্ব প্রকৌশল। হ্যাঁ, জিন মানে হচ্ছে ক্রোমোজোম, যেটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বহন করে। কে একদম, কে মেয়ে, কে ছেলে, কার চুল কালো, কার চুল ব্রাউনিশ, কে তাড়াতাড়ি লম্বা হচ্ছে, কে শর্ট হয়ে আছে, এই সব কিছুই হচ্ছে এক একটা আমাদের ভিতরের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা এক জীব থেকে আরেক জীবে স্থানান্তর করব আর নতুন কিছু তৈরি করব, তখন সেটা হয়ে যাবে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা টেস্ট টিউব বেবির নাম শুনেছি, টেস্ট টিউব বেবি। জি মিস। হ্যাঁ, ওই টেস্ট টিউব বেবিটাও কিন্তু এক ধরনের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ, ঠিক আছে? তো এই যে দেখেন, পরের টপিকটাই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বা প্রয়োগ যে বললো, সো চিকিৎসা ক্ষেত্রে যেটা বললাম, টেস্ট টিউব বেবি একটা চিকিৎসা ক্ষেত্রে অনেক বড় একটা প্রয়োগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য। যে যাদের বাচ্চা হয় না, মা বাবাদের, তখন তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে টেস্ট টিউব বেবির মাধ্যমে বেবি তৈরি করতে পারবে। তো সেটাও একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বা প্রয়োগ। তারপরে হচ্ছে বিভিন্ন গবেষণা, না যে কোনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে গবেষণায় অনেক কাজ করা যায়। সায়েন্টিস্টরা দেখে যে কি করা যায়, আরো ভালো কি তৈরি করা যায়, পুরনো জিনিসকে তারা কম্বাইন করে, একত্রিত করে নতুন কিছু তৈরি করার চিন্তা ভাবনা করে। সো গবেষণায় আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আছে। তারপরে হচ্ছে কৃষি ক্ষেত্রে, না এই যে আমি যে বললাম যে ধান উৎপন্ন যে হলো, সেই ধান উৎপন্ন করাটাও হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রের জন্য খুবই দরকারি। সো এই যে কৃষি ক্ষেত্রে আমাদেরও এভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ব্যবহার করা যায়। এই যে আমাদের হচ্ছে টমেটো গাছ, তারপরে হচ্ছে আলু হচ্ছে মাটির নিচে হয়, আর টমেটো হচ্ছে মাটির উপরে হয়। তো টমেটো গাছের বৈশিষ্ট্য আর আলুর বৈশিষ্ট্যটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি, তখন আমরা একটা গাছ থেকেই আমরা মাটির উপরে টমেটো পাবো, আবার মাটির নিচে আলু পাবো, জাস্ট একটা গাছ থেকে। হ্যাঁ, যখন আমরা এই দুইটা ভিন্ন গাছকে একসাথে কম্বাইন করব, তখন সেই কম্বিনেশন থেকে আমরা একটা গাছ থেকে টমেটো পাবো, আবার আলুও পাবো। বুঝতে পারতেছি? এইগুলো হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। বুঝছি কিনা বলেন আমাকে। জি জি মিস। মিস। আচ্ছা, গুড। এরপরে হচ্ছে, এখন কথা হচ্ছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কিভাবে চলে আসলো, তাই না? যে তো আইসিটি তো হচ্ছে কম্পিউটারাইজড জিনিস, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো হচ্ছে চিকিৎসার মতো বলতে গেলে। তো এখানে কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা ব্যবহার করা যাবে? যেমন ধরেন বিভিন্ন ডাক্তার যারা, হ্যাঁ, এক একজন অনেক বড় বড় ডাক্তার, তারা তো বিভিন্ন কান্ট্রিতে থাকে। কেউ ধরেন থাকে জাপানে, কেউ থাকে আমেরিকায়, কেউ থাকে লন্ডনে, কেউ থাকে বাংলাদেশে। তো এই যে অভিজ্ঞ এক্সপার্ট ডক্টররা যাতে নিজেদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে, হ্যাঁ, নিজেদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে এই যে আইডিয়াগুলো শেয়ার করে, হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আইডিয়াগুলো, গবেষণাগুলো শেয়ার করতেছে। তো এই শেয়ার করাটা তারা কিভাবে করবে? আমরা যে টেলিকনফারেন্সিং পড়েছি, আমরা যে ভিডিও কনফারেন্সিং পড়েছি, আমরা টেলিমেডিসিন পড়েছি, এইগুলোর মাধ্যমে বিভিন্ন এক্সপার্ট ডক্টররা তাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারবে। তো এই যে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এগুলো তো হচ্ছে আইসিটির এর উদাহরণ। ওকে, তখন দেখা যাচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা এই আইসিটির ভিতরেও পড়ে যাচ্ছে। তারপরে আবার ধরেন এই যে ডক্টররা যে গবেষণা করতেছে, এই গবেষণাগুলো তো আর একদিনের জন্য না, এগুলো তো
হাজার হাজার বছর ধরে আমরা ব্যবহার করতে পারবো। তখন দেখা যায় কি এই গবেষণাগুলো আমাদেরকে স্টোর করে রাখতে হয়, আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হয়। হ্যাঁ, তখন এই গবেষণাগুলো যখন আমরা সংরক্ষণ করে রাখবো তখন আমাদের কম্পিউটারে ডাটাবেস তৈরি করতে হবে, সেই ডাটাবেজের ভিতরে আমাদের সেই গবেষণাগুলো সংরক্ষণ অবস্থায় থাকবে। তাহলে বুঝতে পারতেছেন যে এইখানেও কিন্তু আমাদের আইসিটির ব্যবহার বা প্রয়োগটা কিন্তু চলে আসতেছে। বুঝতে পারছি যে কেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আইসিটির জন্য দরকার আছে। বুঝলাম। জি ম্যাম। জি মিস। আচ্ছা, তাহলে এই টপিকটা মোটামুটি এই তো কমপ্লিট হয়েই গেল যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা অ্যাকচুয়ালি কি, কাকে বলে, এটার ব্যবহার প্রয়োগ, আর এটার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির রিলেশনটা কি। সো এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় বলতে গেলে আসেই। আমি জাস্ট আইডিয়াটা আপনাদের বুঝিয়ে দিলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আইডিয়াটা কি। আমাদের এখন কি কাজ করতে হবে, আমাদের এখন বইটা খুলতে হবে, বইটা পড়তে হবে। হ্যাঁ, বইতে আরো ভালো করে সম্পূর্ণ ডিটেইলসে লেখা আছে। যদি আমরা ভালো করে না পড়ি, যদি আমরা এটা না বুঝি, আর এক্সামে যদি আসে আমরা যদি মনের মতো করে কিছু লিখে ফেলি তখন কিন্তু হবে না। এটা কিন্তু থিওরিটিক্যালি কোশ্চেন হলেও এক্সাক্ট অ্যান্সারই কিন্তু দিতে হবে, এক্সাক্ট ইনফরমেশন দিয়েই কিন্তু অ্যান্সার করতে হবে। ওকে, তা না হলে কিন্তু নাম্বার পাওয়া একটু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর টপিক। আমি যে যে উদাহরণ দিলাম আপনারা দরকার হলে গুগলে সার্চও দিতে পারেন, যে টেস্ট টিউব বেবি, তারপরে হচ্ছে যে তামাক গাছ, আর হচ্ছে ফায়ারফ্লাইস, জোনাকি পোকার যে এইগুলোর উদাহরণ কিন্তু গুগলে অনেক আছে। সো এগুলো আপনারা দেখবেন গুগল সার্চ করে। এর পরের টপিকটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। ওকে, তো আমরা আমাদের ফার্স্ট টপিক যেটা ছিল যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটা হলো এখন নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আমার স্ক্রিন দেখা যায় তো? স্ক্রিন দেখা যায় আর কথা শোনা যায় তো? জি জি মিস। মিস। ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। আজকে কিন্তু পার্টিসিপেন্ট একটু কম, আমি দাঁড়ান ক্লাস শেষ করে সবার অ্যাটেন্ডেন্স নিতেছি, কারা কারা উপস্থিত আছেন আর কারা কারা নেই। আচ্ছা, ম্যাম এই যে রাইজান দিয়ে দিছি ম্যাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রাইসান দিয়ে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তো ন্যানো টেকনোলজি যেটা, সেটা একটু আমরা আলোচনা করি। ন্যানো টেকনোলজি মানে বাংলা হচ্ছে ন্যানো প্রযুক্তি। ন্যানো শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। হ্যাঁ, সবচেয়ে ছোট যে জিনিসটা সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যানো। তো ন্যানো টেকনোলজির যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর একটি বিজ্ঞান। যেটা বললাম অতি ক্ষুদ্র ডিভাইস। আমরা ধরেন আমরা তো এখন সবাই মোটামুটি স্মার্টফোন ব্যবহার করি, তাই না? তো ওই জি মিস। স্মার্টফোনে আমাদের যে সিম কার্ড আছে, সেই সিম কার্ডটাকে কিন্তু মাইক্রোতে পরিণত করতে হয়। মাইক্রো মানে কি, ছোট করে নিয়ে আসে। আমাদের সিম কার্ড কাটতে হয় না, কেটে ছোট করে তারপরে স্মার্টফোনে লাগাতে হচ্ছে না এবার, তাই না? খেয়াল জি করছি আমরা যে জি সিমটাকে মিস। ছোট করে জি মিস। তারপরে স্মার্টফোনে লাগাচ্ছি, ওই যে সেই বড় সিমটাকে তারা মাইক্রোতে পরিণত করতেছে। মাইক্রোর পরেও যে আরো ছোট যে জিনিসটা, সেটা হচ্ছে আমার ন্যানো। ঠিক আছে, ওই মাইক্রো সিমটাকে যদি আমরা ন্যানোতে পরিণত করি, তার মানে ওই সিমটাকে আরো ছোট হতে হবে। তাহলে বুঝতে পারতেছেন কত ছোট হয়ে যাবে সেই জিনিসটা। এই যে আমাদের যে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারের ভিতরে যে ইনস্ট্রুমেন্ট গুলো, সেগুলোকে চিপ বলা হয়। সেই চিপ গুলো হচ্ছে ন্যানো আকৃতির। হ্যাঁ, অনেক ছোট ছোট আর কি হয় সেই চিপ গুলো। আপনারা যদি কখনো খেয়াল করেন কোনো মেশিন খুলে যে মেশিনের ভিতরে কি আছে, তখন খেয়াল করবেন যে ছোট ছোট চিপ বলা হয় ওইটাকে। আমরা যেটা বললাম যে স্মার্টফোনের সিমটাও কিন্তু এক ধরনের চিপ, আর এই চিপটা হচ্ছে ন্যানো চিপ বলা হয়। তো দেখেন ন্যানো চিপের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা হচ্ছে 1 ন্যানোমিটার। এই যে এম দিয়ে বোঝানো হয় ন্যানোমিটার। So 1 nanometer is equals to 10 to the power minus 9 meter. 10 to the power minus 9 meter মানে কি জানেন? সেটা হচ্ছে
0,0,0,0 মানে পয়েন্টের পর 9টা জিরো থাকবে, এরপরে 1 থাকবে, এত ছোট হয়। হ্যাঁ, একটা ন্যানো টেকনোলজির যে চিপগুলো সেগুলো অনেক ছোট হয়। এ কারণে 1 ন্যানোমিটারকে আমরা 10⁻⁹ মিটার হিসেবে আমরা করি, অ্যাকুরেট রেজাল্টটা বের করি, আমরা পরিমাণ করি যে 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার হবে। বুঝতে পারতেছেন যে 10⁻⁹ মিটারটা কি বললাম, যে পয়েন্টের পর মানে কোনো দশমিক 0.0000 এভাবে 9টা জিরো থাকবে পয়েন্টের পরে, এরপরে 1 থাকবে, ততটুকু পরিমাণ ছোট হচ্ছে একটা ন্যানো চিপ। বুঝতে পারছেন ন্যানো প্রযুক্তির সংজ্ঞাটা, যে জি মিস। অতি ক্ষুদ্র ডিভাইস আর কি তৈরি করতে হয়, ছোট্ট ডিভাইসে তৈরি করে ছোট ছোট জিনিস তৈরি করে যখন তৈরি করা হয় তখন সেই তৈরি করার প্রকৌশল বা কৌশলটাই হচ্ছে আমাদের ন্যানো প্রযুক্তি। আর এই ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি যেটা বলতেছি সেটা অ্যাকচুয়ালি দুই উপায়ে কাজ করে। একটা হচ্ছে বটম আপ পদ্ধতিতে কাজ করে, আর একটা হচ্ছে টপ ডাউন পদ্ধতিতে কাজ করে। এখন এই দুইটা পদ্ধতি অ্যাকচুয়ালি কি? সো বটম আপ যেটা আমি বলবো, বটম আপের আরেকটা নাম হচ্ছে রোল আপ। বটম আপ হচ্ছে ছোট জিনিসকে যখন আমরা একটু বড় করব, ছোট জিনিস থেকে যখন বড় জিনিস তৈরি করব তখন সেটার কাজ হবে বটম আপ। রোল আপ মানে হচ্ছে কোনো কিছুকে রোল করতে, মানে ছোট জিনিসকে যখন আমরা রোল করব, রোল করতে করতে তখন সেটা কিন্তু বড় হয়ে যাবে, এই কারণে বটম আপকে বলা হয় রোল আপ। বটম আপের আরেকটা নাম হচ্ছে রোল আপ। তো বটম আপটা কি বললাম, যে কোনো ছোট জিনিসকে যখন আমরা বড় জিনিসে পরিণত করতে যাব তখন সেই পদ্ধতিটাকে বলা হবে আমার বটম আপ ন্যানো প্রযুক্তি পদ্ধতি। বটম আপ বুঝতে পারছি? বটম আপ যে ছোট জি মিস। জিনিসটাকে যখন আমরা বড় জিনিসে পরিণত করব তখন সেটা হয়ে যাবে আমার বটম আপ জি পদ্ধতি। মিস। আর টপ ডাউন পদ্ধতি যেটা, সেটা হচ্ছে বড় জিনিসকে যখন আমরা ছোট করব, অনেক গভীরে নিয়ে যাব, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে টপ ডাউন। এই যে দেখেন টপ ডাউনের আরেকটা নাম হচ্ছে ড্রিল ডাউন। ড্রিল ডাউন মানে কি, আমরা যদি কোনো কিছুকে ড্রিল করি, হ্যাঁ, ড্রিল করতে করতে আমরা একদম ভিতরের দিকে চলে যাই না, সেই যে কোনো বাহিরের কিছু থেকে যে আমরা ভিতরে যেতে যেতে একদম ক্ষুদ্র পর্যায়ে যখন আমরা চলে যাব তখন সেটা হবে আমাদের টপ ডাউন। সো বটম আপ হচ্ছে ছোট জিনিসকে বড় জিনিসে পরিণত করার পদ্ধতি, আর টপ ডাউন হচ্ছে বড় জিনিসকে ছোট জিনিসে পরিণত করার পদ্ধতি। এখন আমাকে বলেন, বুঝছি বটম আপ আর টপ ডাউন? জি মিস। আচ্ছা, জি মিস। ওকে, গুড। তাহলে ন্যানো প্রযুক্তির এটাই সংজ্ঞা আর পদ্ধতি ছিল, যে অ্যাকচুয়ালি ন্যানো প্রযুক্তিটা কিভাবে কাজ করে। সো দুই পদ্ধতিতে কাজ করে, বটম আপ পদ্ধতিতে কাজ করে আর টপ ডাউন পদ্ধতিতে কাজ করে। সো এই যে ন্যানো টেকনোলজিরও কিন্তু অনেক ব্যবহার প্রয়োগ আছে। হ্যাঁ, আমরা বিভিন্ন কি বলবো, যখন আর কি সৈন্য সাময়িক আছে না, যে ডিফেন্সে যারা কাজ করে, মিলিটারিরা যারা কাজ করে, তারা যখন খাবার সংগ্রহ করে, অনেক দিনের জন্য খাবার সংগ্রহ করে, সেখানে তারা এই ন্যানো টেকনোলজিটা প্রয়োগ করে, যে কিভাবে অনেক দিন খাবার সংগ্রহ করে রাখা যাবে, ভালো রাখা যাবে। তারপরে হচ্ছে রেফ্রিজারেট যেটা ফ্রিজ, সেখানে আমরা এই ন্যানো টেকনোলজি ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে বিভিন্ন খাবার সংগ্রহ তো বললামই, তারপরে হচ্ছে রেফ্রিজারেটও বললাম। তারপরে হচ্ছে বিভিন্ন যেমন চিপস যে আমরা তৈরি করি, এক একটা চিপসের ফ্লেভার কিন্তু এক এক রকম হয়। পটেটো চিপসের ফ্লেভার একরকম হয়, তারপরে হচ্ছে লাইক ধরেন সান চিপস, তারপরে হচ্ছে মিস্টার টুইস্ট, বিভিন্ন চিপসের কোম্পানি আছে, লেস আছে। হ্যাঁ, তো এই যে এক একটা চিপসের কোম্পানির যে চিপসের ফ্লেভার ভিন্ন রকম হচ্ছে, সেইখানেও কিন্তু এই ন্যানো প্রযুক্তিটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আবারও বললাম যে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা যা কিছুই তৈরি করে না কেন, সেখানে মানুষের জন্য উপকারিতাও আছে, সেম ভাবে ড্রব্যাকসও আছে, অপকারিতাও আছে। যখন আমরা ড্রব্যাকস গুলো হচ্ছে, ন্যানো টেকনোলজিটা হচ্ছে অনেক ব্যয়বহুল, হ্যাঁ, অনেক দাম, এগুলো যেগুলো হচ্ছে সাধারণ মানুষরা আমরা অ্যাফোর্ড করতে পারি না। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় এই জিনিসটা নেগেটিভ সাইডের দিকে চলে যায়। হ্যাঁ, তো প্রত্যেক সবকিছুরই নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড আছে, এগুলো মিলিয়েই হচ্ছে আমাদের সায়েন্স। তো বুঝতে পারছি ন্যানো টেকনোলজি। জি মিস। আর
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যে দুইটা টপিক ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানো টেকনোলজি, সো এই দুটো টপিক আমাদের কমপ্লিট হয়েছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে যে টপিকগুলো, এগুলো হচ্ছে ছোট ছোট টপিক। তো মহাকাশ যানে মহাকাশ অভিযানের যে টপিকটা, সেখানে আইসিটির ব্যবহারটা অ্যাকচুয়ালি কি। তো মহাকাশ অভিযান তো আমরা জানি না, যে যে স্পেসশিপে যারা কাজ করে না, যে নাসাতে যারা কাজ করে, আমাদের যে স্যাটেলাইট গুলো, এগুলো ওর সাথে যে আমাদের যে কমিউনিকেশন হচ্ছে, এই কমিউনিকেশনটা আইসিটি ছাড়া আর কিভাবে সম্ভব হবে, তাই না? যে আমরা যে এক একটা স্যাটেলাইট পাঠাচ্ছি, আমরা যে বুঝতে পারতেছি, আমরা যে জানতেছি যে মঙ্গল গ্রহে কি হচ্ছে, তারপরে হচ্ছে নাসাতে কি কাজগুলো করা হচ্ছে, এই সব কিছুই কিন্তু কমিউনিকেশনের মাধ্যমেই হচ্ছে। আর কমিউনিকেশনের মাধ্যমেই তো হচ্ছে আমাদের আইসিটি। বুঝতে পারতেছি যে মহাকাশ অভিযানে এখন আমাদের কিন্তু অজানা আর নেই। আমাদের এই আইসিটি তৈরি করার মাধ্যমে আমরা মহাকাশেও কি হচ্ছে না হচ্ছে, আমরা এই সব কিছুই কিন্তু জেনে যাচ্ছি। বুঝতেছি আমার কথাগুলো? বুঝতেছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও কিন্তু মাঝে মাঝে আসে যে মহাকাশ অভিযান এখন আর অজানা নেই, ব্যাখ্যা করো। হ্যাঁ, তখন আপনারা একটু ভালো করে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবেন। এরপরে যেটা বললাম যে প্রতিরক্ষা বাহিনী, ডিফেন্সে হচ্ছে এখন এই যে স্মার্ট ওয়েপেনের যে নামটা লেখা আছে, হ্যাঁ, স্মার্ট অস্ত্র যেটা বলে, যে একদম ঠিক জায়গায় টার্গেট করে বা আশেপাশের কোনো কিছুকে ক্ষতি না করে আমরা যাকে টার্গেট করতেছি তাকেই আমরা যাতে জব্দ করে ফেলতেছি বা মেরে ফেলতে পারতেছি। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে আমাদের সেই স্মার্ট ওয়েপেন বা স্মার্ট অস্ত্র যেটা বলে। হ্যাঁ, আগে আগে যে বোমাগুলো তৈরি করা হতো, সেগুলো থ্রো করলে দেখা যেত অন্য আরো কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাই না? তো ওই ক্ষতিগুলো যাতে না হয়, এই কারণে সেই ওয়েপেনগুলোকে, সেই অস্ত্রগুলোকে আরো টেকনোলজি ব্যবহার করে আরো স্মার্টলি তৈরি করা হয়, যাতে আশেপাশে আমাদের কোনো সাইড ইফেক্ট না হয়। ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা টপিক, ড্রোন। আমরা মোটামুটি এখন সবাই বলতে গেলে হয়তো বা চিনি, নামও শুনেছি, আবার দেখেছিও অনেকে। যে ড্রোনটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, যেখানে হচ্ছে আমরা পৌঁছাতে পারি না, আমরা মানুষ পৌঁছাতে পারি না, যেমন অনেক উঁচু উঁচু পাহাড় থাকে, সেই উঁচু উঁচু পাহাড়ে আমরা মানুষ সহজে পৌঁছাতে পারি না, তখন আমরা কি করি, এই ড্রোন ব্যবহার করি। ড্রোনটা হচ্ছে একটা মানবহীন এয়ারক্রাফট, যেটা বলে যে মানুষ থাকবে না, কিন্তু মানুষকে সে সব তথ্য দিতে পারবে। একটা ক্যামেরা যদি ফিট করা হয়, সেই ড্রোনটাকে উড়ানো হয় যদি আকাশে, আর তাকে যদি উঁচু পাহাড়ে নিয়ে যাওয়া হয়, সেখানে কি আছে সেগুলো আমরা সেই ক্যামেরার মাধ্যমে দেখতে পারি। আমরা টাইটানিক ছবি দেখেছি, টাইটানিক মুভিটা, টাইটানিক জি মুভি। ম্যাম। হ্যাঁ, তো ওই যে জি মিস। টাইটানিক মুভিতেও যে প্রথম দিকে অনেক আন্ডার ওয়াটারের একদম গভীরে মানুষ যেতে পারতেছিল না, কিন্তু কিন্তু ওই যে এক ধরনের রোবটের মতো, হ্যাঁ, ওইটাও কিন্তু এক মানবহীন এয়ারক্রাফট একটা, যে ক্যামেরার মাধ্যমে খুঁজতেছিল যে ওই ডায়মন্ডটা অ্যাকচুয়ালি কোন ওয়ার্ড্রোপের ভিতরে ওই ডায়মন্ডটা রাখা হয়েছিল, তারা কিন্তু খুঁজতেছিল। তো ওই যে খুঁজতেছিল যে মেশিনটা ব্যবহার করে, সেই মেশিনটাও কিন্তু এক ধরনের ড্রোনই ছিল, যে মানুষ যেতে পারতেছিল না, কিন্তু ওই মেশিনটা ব্যবহার করে তারা সব কাজ করতেছিল। তো বুঝতে পারলাম আজকের টপিকগুলো, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা ছিল, যে আমরা এক জীব থেকে আরেক জীবে যে জিন স্থানান্তর করে, বৈশিষ্ট্য স্থানান্তর করে যে নতুন জীব আমরা তৈরি করতে পারতেছি, সেটা হচ্ছিল আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে আমরা দেখেছি। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। আম গাছের বৈশিষ্ট্য যদি কাঁঠাল গাছের মধ্যে দেওয়া হয়, তাহলে কি জি কাঁঠাল জি, গাছে কি আম ধরবে? হ্যাঁ অবশ্যই, এভাবেই তো গবেষণা তৈরি হয়, তাই না? এভাবেই তো বিজ্ঞানীরা গবেষণা করে যে কিভাবে নতুন কিছু তৈরি করা যায়, কিভাবে নতুন আইডিয়া বের করা যায়। এই হবে, সবকিছুই হবে। আপনি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে চান, আমাদের হায়ার লেভেলের অনেক স্টাডিজ আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই আছে বলতে গেলে। হ্যাঁ, অনেক সুবিধা আছে। বুঝতে পারছেন? জি ম্যাম।
আচ্ছা, এরপরে আমরা ন্যানো টেকনোলজি পড়েছিলাম যে অতি ক্ষুদ্র ডিভাইস যে তৈরি করা হয় সেটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজির প্রয়োগ। ন্যানো টেকনোলজির আমরা একটা পরিমাপ দেখেছিলাম যে 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁹ মিটার। এটা কিন্তু এমসিকিউতে আসবে। এরপর হচ্ছে আমরা একটু মহাকাশ অভিযান নিয়ে আলোচনা করলাম, প্রতিরক্ষা বাহিনী, ডিফেন্স যেটা, তারপর হচ্ছে স্মার্ট উইপেন, ড্রোন। তো আশা করি বুঝতে পারছেন আজকে পড়াশোনা। ওকে, তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের টপিক। আমরা তাহলে রেকর্ডটা স্টপ করব। এরপরে আমাদের কোনো কথা আছে কিনা সেটা আমরা শুনবো।